ওদেরকে পেলে একদম ছাড়বেন না, মেরে মেরে আধমারা করে দেবেন। জঘন্য লোকগুলো, পারলে ওদের সামনে আমাকে নিয়ে যাবেন, আমি মারব ওদেরকে, আপনাদের দ্বারা না হলে। আরিস ফারিয়ার কথাগুলো শুনে হালকা শব্দ করে হেসে ওঠে। এদিকে কথাগুলো বলে ফারিয়া ফুঁসতে লাগল। সে এইটা বুঝতে পারল না যে গাড়ির রিয়ার ভিউ মিরর দিয়ে তার এই ফুঁসতে থাকা মুখটাকে কেউ আর চোখে পর্যবেক্ষণ করছে আর মুচকি হাসছে। ঘড়ির কাঁটা 9:30 ঘরে। গাড়ি এসে থামল সজা চৌধুরী বাড়ির সামনে। এমির এবার রিয়ারভিউ মিররের দিকে তাকাতেই দেখে ফারিয়া গাড়ির কাছে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। এমির ভ্রু কুচকে পিছনে তড়িৎ বেগে তাকায়, সেটা দেখে আরিসও তাকায়। তারপর দুই ভাই ফারিয়ার থেকে মুখ তুলে দুইজন দুইজনের দিকে তাকায়। আরিস 36 পাটি দাঁত দেখিয়ে এমিরের উদ্দেশ্যে বলে, কি ডেঞ্জারেস সিচুয়েশন রে ভাই, তোর হবু বউ তুই সামাল, আমি বাবা পালাই। কথাটা বলেই দাঁত বার করে হাসতে হাসতে তড়িৎ বেগে বাইরে বার হয়ে গাড়ির দরজা দিল। আরিস আবেগের বশে গাড়ির দরজাটা জোরেই দিয়ে ফেলেছে, ফলে জোরে শব্দ হয়। সঙ্গে সঙ্গে ফারিয়া হচ্চকে ওঠে। ঘুমন্ত অবস্থায় ঘাবড়িয়ে বলে, কে? চোর চোর চোর। কথাটা বলতে বলতে সে লাফালাফি করতে শুরু করে। এদিকে এমির ফারিয়ার এমন কথা শুনে এবং লাফালাফি করতে দেখে নাক কুচকে খানিকক্ষণ ফারিয়ার দিকেও তাকিয়ে তার কাণ্ডকারখানে দেখে ধমক লাগিয়ে বলে, এই মেয়ে, ঘুমের ঘরে তো স্বপ্ন দেখেছ, এখন কি জেগে জেগেও স্বপ্ন দেখছ? আজব তো, এত লাফালাফি কেন করো? হঠাৎ এমন ধমক শুনে ফারিয়া শটাং হয়ে বসে এমিরের দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকে। মাঝে মাঝে চোখের বড় বড় পলকগুলি ওঠানামা করে। ফারিয়া বর্তমানে এখন কি পরিস্থিতিতে আছে সেটাই বোঝার চেষ্টা করছে। এমিরের হঠাৎ যেন বুকের ভিতর কেঁপে ওঠে। ফারিয়ার ঘুমভাঙা মুখ এবং এমন নিষ্পাপ চাইনি দেখে পরপর নিজেকে সংযত করে সামনের দিকে ঘুরে বসে গার্ডকে ইশারা করতে গাড়ি ঢোকার বড় দরজাটা খুলে দিলে এমির গাড়ি নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করে। তখনই ফারিয়া জানলা দিয়ে বাইরেটা দেখতেই এমিরকে প্রশ্ন করে, আমাকে এখানে কেন নিয়ে আসলেন? রাত হয়ে গেছে, বাড়ি ফিরব তো। এমির গাড়ির রিয়ারভিউ মিররের দিকে ফারিয়ার দিকে চায়, বাঁকা হেসে কিছু একটা ভেবে কণ্ঠ গম্ভীর রেখে ফারিয়াকে বলল, আমাকে কি তোমার চাকর মনে হয় যে আমি তোমাকে বাড়িতে দিয়ে আসা নিয়ে আসা করব? এখন গাড়ি থামলে চুপচাপ গাড়ি থেকে বার হয়ে উল্টো পথে হাঁটা দেবে। ওকে, এভরিথিং ইজ ক্লিয়ার, মিস ফারিয়া জান্নাত নূর। এমিরের এমন কথা শুনে ফারিয়া মুখ বাঁকালো, অস্ফুট স্বরে বিড়বিড় করার আলো, উফ, স্বার্থপর দেখেছি, স্বার্থপর দেখেছি, ইনার মতো স্বার্থপর দেখিনি। উফ, ঢং, লাগবে না আমার আপনার দয়া, স্বার্থপর লোক। এমির একদিনে ফারিয়াকে মিররে লক্ষ্য করছে। ফারিয়ার বিড়বিড় করা শেষ হতেই এমির আগের ন্যায় বলল, হয়েছে আমার নামে আমার গোষ্ঠী উদ্ধার করা, এবার চুপচাপ নেমে হাঁটা দাও। ফারিয়া দেখল গাড়ি থেমে গেছে। রাগে দাঁত পিষে মনে মনে গালি দিতে দিতে দরজা খুলে বার হয়ে সজোরে দরজা মেরে রাগে ফুঁসতে ফুঁসতে উল্টো পথে হাঁটা দিল। ফারিয়া জোরে ধাক্কা মারায় পুরো গাড়ি কেঁপে উঠল। এমির গাড়ির সাইড মিররে ফারিয়াকে দেখতে দেখতে বলল, মাথায় বুদ্ধির থেকে রাগ বেশি এই মেয়ের, বলেই মুচকি হাসল। ফারিয়া যখনই চৌধুরী বাড়ির গেট পার হতে যাবে ঠিক তখনই তার বাম হাতটা কেউ টেনে তাকে উল্টো দিকে ঘোরালো। ফারিয়া তড়িৎ বেগে ঘুরে গেল। মাথা তুলে তাকাতেই দেখে এমির তার বাম হাত শক্ত করে ধরে তার দিকে দাঁত বার করে হাসতে হাসতে চেয়ে আছে। এমির কেমন হাসতে দেখে ফারিয়ার রাগ হঠাৎ করে কোথায় নিভে গেল। সে একধ্যানে এমিরের হাসি মুখের দিকে চেয়ে আছে। কোনো মানুষকে হাসলে যে এমন সুন্দর দেখায় সে কল্পনাও করেনি। এমিরকে আজ হঠাৎ এমনভাবে হাসতে দেখে ফারিয়া কেমন অপ্রস্তুত হয়ে পড়ল। পরপরই হাতে টান লাগা অনুভব করতেই বাস্তবে ফিরে আসে। সে এমির হাত ধরে বাড়ির মধ্যে নিয়ে যাচ্ছে। ফারিয়া বিস্মিত হয়। এক হাত দিয়ে আরেক হাত ছাড়াতে ছাড়াতে আবার আগের ন্যায় রাগ দেখিয়ে বলে, কি করছেনটা কি? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? এমির হাসতে হাসতে বলে, এইটুকুতেই রেগে গেলে হবে? সামনে তো আরো বড় ঝড় আসতে চলেছে। শেষের কথাটা আস্তে করে বললেন এমির। ফারিয়া ভ্রু কুচকে অবাক হয়ে বলে, মানে? মানে মানে কচু, এখন অত কিছু বুঝতে হবে না, চলো। দিনের করে তাই বাড়ি ফিরবে, তার আগে এখান থেকে যেতে পারবে না। না, আমি আপনার সাথে আপনার বাড়ি যাব না। হুহ, আপনি তো আমাকে এক্ষুনি চলে যেতে বললেন, তাহলে আমি কেন যাব? তাই তো, কেন যাবে? এক কাজ করি,
আমি তাহলে আবার বলছি, আমাদের বাড়িতেই আজকে তোমার ডিনার করতে হবে, তাই তোমাকে সেখানে যেতেই হবে। আহ! ইমির বিরক্ত হয়ে ধমক দিয়ে বলে, উফ, চুপ, একদম কথা নয়, আমার বেশি কথা পছন্দ না, আমার কথাই শেষ কথা। না হলে কিন্তু ইশতিয়াক আঙ্কেলকে বিচার দিব যে আমার কথা শুনুনি, আর সাথে বাড়িয়ে বাড়িয়ে অনেক কিছু বলবো, আর সাথে এটাও বলবে সেদিন তুমি আমাকে চড় মেরেছ। ফারিয়া খানিকটা অপ্রস্তুত হয়ে যায় এমিরের শেষের কথাটা শুনে। এমির আবার ফারিয়ার হাত ছেড়ে দেয়। ফারিয়া চোখ ছোট ছোট করে এমিরের পায়ের তালে তাল মিলিয়ে যেতে যেতে তার দিকে চেয়ে বলে, আপনি কি আমাকে ব্ল্যাকমেল করলেন? এমির যেতে যেতে বলে, তুমি যা ভাববে তাই, ধরতে পারো এক ধরনের ব্ল্যাকমেইলই। তারা দুজন সামনে গিয়ে দেখে বাড়ির সদর দরজায় আরিস দাঁড়িয়ে আছে। তাদের দুজনকে দেখে কান থেকে ফোন নামিয়ে মুচকি হাসে। তারা তিনজন একসাথে দরজা ঠেলে ভিতরে ঢোকে। ফারিয়া একটু সামনে যেতেই তার মুখ হাঁ হয়ে যায়। সানজিদা চৌধুরী ঝাড়ু হাতে আহসান চৌধুরীকে তাড়া করে বেড়াচ্ছে পুরো লিভিং এরিয়ায়। আহসান চৌধুরী সোফার চারিদিক ঘুরেই যাচ্ছে। পিছন পিছন সানজিদা চৌধুরী এক হাতে শাড়ির কুচি ধরে অপর হাতে ঝাড়ু উঁচু করে দৌড়াচ্ছে আর সমানে থামতে বলছে। এক পর্যায়ে আহসান চৌধুরী ডাইনিং এরিয়ায় গিয়ে ডাইনিং টেবিলের চারিদিক ঘুরতে লাগল। সানজিদা চৌধুরী এক পর্যায়ে না পেরে ঝাড়ু উঁচিয়ে আহসান চৌধুরীর দিকে নাড়াতে নাড়াতে জোরে রাগী কণ্ঠে গিয়ে বলল, এই দাঁড়াবেন আপনি, ভালো লাগছে না কিন্তু, বুড়ো বয়সে আপনার এত কিসের? হ্যাঁ, দুইটা বড় ছেলে আছে বাড়িতে, ইয়াং বয়সে শান্তি মেটেনি, এখন আবার বুড়ো বয়সে রোমা। হঠাৎ মেয়েলি কাশির কণ্ঠ শুনে সানজিদা চৌধুরী ঘাড় ঘুরিয়ে পিছনে তাকায়। পরপর আহসান চৌধুরীও সেদিকে তাকায়। হঠাৎ বাড়ির মধ্যে প্রবেশ করে ফারিয়া। এমন কিছু দেখবে এসে কল্পনাও করতে পারেনি। তাদের কথা শুনে ফারিয়া হঠাৎ বেশুম খেয়ে উঠল। এদিকে এমির বাঁ হাত দিয়ে ঘাড় বেঁকিয়ে তার ঘাড় ঘষতে ঘষতে তার পাশে থাকা আরিসের দিকে তাকিয়ে উঁচু করে। আরিস ঠোঁট উল্টিয়ে দিয়ে মুচকি হাসে। এমিরের পাশে এসে এমিরের কানের কাছে মুখ নিয়ে গিয়ে আস্তে আস্তে বলে, ভাই, আমরা তো মোটামুটি অভ্যস্ত, এখন তোর হবু বউকে নিয়ে কি করবি? এমির আরিসের দিকে তাকিয়ে চোখ রাঙায়। আরিস হাসতে হাসতে বলে, সামলা ভাই তুই, আমি গেলাম, পারলে একটু চাচুকে বোঝাস এই বয়সে অত বাড়াবাড়ি না করতে, এখন তো তোর সময়, একটু বুঝতে হবে তো, একটু ভালো করে বোঝাই। হ্যাঁ। এমির কিছু বলতে যাবে তার আগেই আরিস তার রুমে যাওয়ার জন্য উদ্যত হয়। এদিকে সানজিদা চৌধুরী বারণ নিচে রেখে দৌড়িয়ে ফারিয়ার কাছে আসে। পিছন পিছন আহসান চৌধুরী একটা পানির গ্লাস হাতে করে ফারিয়ার সামনে এসে তাকে পানি খাইয়ে শান্ত করায়। ফারিয়া রীতিমতো থ। আহসান চৌধুরী সানজিদা চৌধুরীর দিকে তাকাতেই সানজিদা চৌধুরীর চোখ বড় বড় করে তার দিকে তাকায়। ফারিয়াকে ডাইনিং টেবিলের দিকে নিয়ে যেতে যেতে আহসান চৌধুরী এর উদ্দেশ্যে বলে, বয়স হয়েছে, এখন প্লিজ জোরটা কমান, বুড়ো বয়সে অত জোর ভালো না, বুঝলেন? সকাল সকাল দুই ভাই বোন মিলে আজ দুজনের চুল টানাটানি করছে। এই ফারহাদের বাচ্চা, ছাড় আমার চুল, ভালো হবে না কিন্তু, চুপচাপ আমার সব হিজাবগুলো দে, কোথায় লুকিয়েছিস বার কর। আহ আহ আহ। ফরহাদ আরো জোরে চুল টেনে ধরে বলে, এই, তুই আগে আমার চুল ছাড়, আর আমার সুন্দর সাদা টি শার্টটা তুই আঁকিবুকি করে শেষ করেছিস, আমার শার্টটা আগে ফেরত দে ঠিক করে, নাইলে আমিও তোরে হিজাব দেব না। আরে, আমি তো শার্ট নষ্ট করিনি ফারহাদের বাচ্চা, চুলটা ছাড় আমার, আমি জাস্ট আমার ক্রাফট দিয়ে সুন্দর করে তোর টি শার্টের উপর ডিজাইন বানাতে চাইছিলাম, কিন্তু ট্রিকটা যে কাজে না লেগে উল্টো তোর টি শার্ট নষ্ট হয়ে যাবে তা আমি কি করে জানবো? ছাড় আমার চুল। আরে কি করছিস কি সকাল সকাল দুইজনে? ঠিক সেই সময় দরজার কলিং বেজে উঠল। ইশতিয়াক মাহাদিবাকে বলে উঠলেন, তুমি দেখো কে এসেছে, আমি যাই ওদের গিয়ে থামাই, এদের দুজনকে নিয়ে আর পারা যায় না। উফ, এত সকাল সকাল কে আসলো? মাহাদিবা গিয়ে দরজা খুলতেই দেখে এমিরের আব্বু দাঁড়িয়ে আছে। বেলা 10টার সময় আহসান চৌধুরীকে দেখে মাহাদিবা অপ্রস্তুত হয়ে পড়ে। পরপর তাকে ভিতরে আসার জন্য অনুরোধ করে। এদিকে ইশতিয়াক খান গিয়ে তাদের দুই ভাই বোনের ঝামেলা মিটিয়েছে।
ইশতিয়াক খান তার পকেট থেকে ৫০০ টাকার নোট বার করে ফারহাদকে তার টি শার্ট কেনার জন্য দিলে ফারহাদ তার ব্যাগ থেকে ফারিয়ার সব কটা সাদা কালারের হিজাব বার করে তার হাতে দেয়। তারা দুই ভাই বোন একসাথে একে অপরের উপর মুখ ভাঙিয়ে রেডি হতে যায় স্কুল এবং ভার্সিটির উদ্দেশ্যে। মাহাদিবা খান ইশতিয়াক খানকে ডাক দিলেই তিনি বার হয়ে আসেন। এসে হাসান চৌধুরীকে দেখে তিনিও অবাক হন। পরপর ভালো মন্দ জিজ্ঞেস করে একে অপরের সাথে কুশল বিনিময় করেন। মাহাদিবা খান সঙ্গে সঙ্গে কিছু নাস্তার আয়োজন করেন। যেহেতু তিনি তাদের বাড়ি প্রথম এসেছেন, ইশতিয়াক খান এবং আহসান চৌধুরী প্রচণ্ড গল্পে মেতে গেল। এমিরের ছোটবেলার কাহিনী থেকে শুরু করে আরও বিভিন্ন জিনিস তারা বলতে লাগল। কিছুক্ষণ পর ফারিয়া দৌড়ে রুম থেকে বার হয়ে আহসান চৌধুরীকে দেখে খুশি হয়ে সালাম দেয়। তারপর দৌড়ে রান্নাঘরে গিয়ে কোনো রকমে 1 কাপ দুধ আর ব্রেড দ্রুত খেয়ে বাড়ি থেকে বার হতে যায়। ঠিক তখনই ইশতিয়াক খান মেয়েকে পিছন থেকে ডেকে বলেন, ফারিয়া মা, একা যাওয়ার কোনো দরকার নেই, একটু ওয়েট কর, আমি দিয়ে আসছি। ফারিয়া তড়িৎ বেগে তার বাবার দিকে তাকায়, পরপর ভ্রু কুঁচকে বলে, না বাবা, তোমার যাওয়ার কোনো দরকার নেই। এই শরীর নিয়ে তোমাকে অতদূর কষ্ট করে যেতে হবে না, আমি একা যেতে পারবো। ইশতিয়াক খানও ছোট করে নিঃশ্বাস ফেলে বলেন, আমি কোনো রকম রিস্ক নিতে চাই না, রাস্তাঘাট ভালো না, আর আমরা সবাই জানি কয়দিন আগের বিষয়টার ব্যাপারে, আর আমার কোনো অসুবিধা হবে না। ফারহাদের স্কুল তো তোর ভার্সিটির উল্টো রাস্তায়, তার উপরে বাড়ি থেকে খুবই কাছে, ও তো তোকে দিয়ে আসতে পারবে না, আর আমি ছাড়া কেউ নেই যে তোর সাথে যেতে পারবে। মাইশায়ের যেটা হয়েছে, আল্লাহ না করুক সেটা যদি তোর সাথে হয়ে যায়, এই বিষয়ে আমি কোনো রকম রিস্ক নিতে চাই না। দেখ ফারিয়া, 10 মিনিট ওয়েট কর, আমি যাচ্ছি। কিন্তু বা, তখনই ফারিয়ার কথার মাঝখানে আহসান চৌধুরী বলে উঠলেন, আরে আপনার তো শরীর খারাপ, এই অবস্থার মনে হয় না আপনার যাওয়া ঠিক হবে। তার উপরে যে বিষয়ে আমি এসেছিলাম আপনাদের বাড়িতে, সেটাই তো বলা হলো না। আগামীকাল আমার ছেলের কোম্পানির আরেকটা ব্রাঞ্চের উদ্বোধন হচ্ছে, সেটাও ফারিয়াদের কলেজের থেকে 3 কিলোমিটার দূরে। সেই জন্য আজকে রাত্রে আমাদের বাড়িতে ছোট একটা পার্টির আয়োজন করা হয়েছে। আপনাদের বাড়ির সকলের সেখানে আমন্ত্রণ রইল। আর আপনি যদি কিছু মনে না করেন, একটা কথা বলতে পারি? এমির তো এখন ডেইলি অফিসে কাজের জন্য সেখানেই যাওয়া আসা করে। আপনার কোনো অসুবিধা না থাকলে আমি এমিরকে বলবো ফারিয়াকে দিয়ে আসা নিয়ে আসা করতে, ওর কোনো অসুবিধা হবে না। ইশতিয়াক খান নাকচ করতে চাইলেন। আহসান চৌধুরী ইশতিয়াক খানের ভাবসাব দেখে তাকে আটকে দিয়ে বললেন, দেখেন, আপনারও শরীর ভালো না, আর আশা করি আপনি আমার কথার অমান্য করবেন না। ইশতিয়াক খান কিছু বলতে গিয়েও আর বলতে পারলেন না, কারণ তার পক্ষে সত্যি ডেইলি মেয়েকে দিয়ে আসা নিয়ে আসা করা সম্ভব নয়। তাই তিনি রাজি হয়ে গেলেন। আর এমিরের প্রতি তার বিশ্বাস আছে নিঃসন্দেহে, সে একজন ভালো ছেলে। ততক্ষণে ফারহাদ স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যায়। আহসান চৌধুরী ফারিয়ার দিকে এক পলক তাকিয়ে ফোন বার করে এমিরকে ফোন করে, তারপর ফারিয়ার উদ্দেশ্যে বলে, তুমি নিচেই রাস্তায় যাও, এমির চলে আসবে। ফারিয়া চুপচাপ বাড়ি থেকে বার হতে হতে মনে মনে বিড়বিড় করে বলতে থাকে, আর পাল্লাই পড়লাম গো আল্লারে, যত বলি এই মানুষটার থেকে দূরে থাকব, তত যেন এই মানুষটা কোনো না কোনো কারণে নিজের সাথে জড়িয়েই যাচ্ছে। এমন একটা পরিস্থিতি নাও করতে পারলাম না। উফ, এখন এই লোকটার সাথে আমার যাওয়া আসা করতে হবে। আল্লারে আল্লাহ, একে তো এই লোকটাকে জমের মতো ভয় লাগে, তার উপরে সবসময় থ্রেট দিতে থাকে একটা চড় মারার জন্য। উফ। রাস্তার ধারে গাড়িতে হেলান দিয়ে এমির দূরে হেঁটে আসা মেয়েটির দিকে এক দৃষ্টে তাকিয়ে তাকিয়ে দেখছে। মেয়েটির পরনের ভার্সিটির ড্রেস, মাথায় সাদা হিজাব বাঁধা। মেয়েটার মুখের বিকৃত ভঙ্গিমা দেখে এমিরের খানিক হাসি পেল। পরপর ফোন বার করে সেদিকে মনোযোগ দিল। এদিকে ভারিয়া এসে দেখে এমির গাড়িতে হেলান দিয়ে ফোন টিপছে। মনে হচ্ছে যেন অনেক আগে থেকে ওখানে দাঁড়িয়ে আছে। কে জানে, হয়তো সে সত্যি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। হতেও তো পারে যে এটা বাবা ছেলের একটা প্ল্যান, তাকে ভার্সিটিতে দিয়ে আসা নিয়ে আসার জন্য। আর তাই জন্যেই তো আহসান চৌধুরী এত সকাল সকাল ফারিয়াদের বাড়ি গেল। ফারিয়া এমিরের সামনে এসে দাঁড়াতে এমির ফোনের দিকেই দৃষ্টি রেখে ডান হাত দিয়ে ড্রাইভিংয়ের পাশের সিটের দরজা খুলে দেয়। ফারিয়া একবার এমিরের দিকে তাকিয়ে সিটে বসে দরজা লাগিয়ে দেয় এবং এমির ঘুরে এসে ড্রাইভিং সিটে বসে।
গাড়ি তার আপন গতিতে চলতে থাকে। ফারিয়া জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখছে এবং মাঝে মাঝে আর চোখে এমিরকে দেখছে, যেটা লক্ষ্য করে এমির ফারিয়ার অজান্তেই মুচকি মুচকি হাসছে। এক পর্যায়ে এমির নীরবতা ভেঙে বলল, এত আর চোখে দেখার কি আছে? মানছি আমি হ্যান্ডসাম, তাই বলে এমন লুকিয়ে লুকিয়ে চোরের মতো আর চোখে দেখবে? এই যে তুমি এত আর চোখে দেখছ, তুমি কি জানো আমার হবু বউ যদি জানতে পারে কতটা পরিমাণে জেলাস হবে? ফারিয়া এমিরির এমন কথায় খানিকটা অপ্রস্তুত হয়ে যায়, হাত পাকাপাকাপি শুরু হয়ে যায়। তার কিছু বলতে গিয়েও যেন বলতে পারছে না, তাও নিজেকে সংযত করে বলল, দেখেন আমি আপনাকে মোটেও অমন দৃষ্টিতে দেখছি না। আর শোনেন, আপনার বউ জেলাস হবে না, আমি অমন কুনজরে দেখছি না আপনাকে, আমি অমন মেয়ে নই। আর আসলে আমি আপনাকে সরি বলতে চাইছিলাম। এমির ভ্রু কুচকিয়ে তার দিকে তাকিয়ে বলে, সরি কেন? ফারিয়া আমতা আমতা করে বলে, আসলে সেদিন আমি আপনাকে অমনভাবে চড় মারতে চাইনি, মানে ওটা ভুল করে হয়ে গেছিল। বিশ্বাস করেন আমি বুঝতেই পারিনি, কেমনভাবে যেন আমার হাতটা উঠে গেছিল। ফারিয়া তার কথা শেষ করে এমিরের দিকে তাকায়, খেয়াল করে এমির যেন তার কথা শুনছে না। পরপর ফারিয়া দেখল যে গাড়ি রাস্তার এক সাইডে দাঁড়িয়েছে। ফারিয়া মনে মনে ভাবল, এমির তাকে গাড়ি থেকে বার করে দেবে না তো চরের প্রতিশোধ নিতে? এখন সে কি করবে? এই মাঝ রাস্তায় তো সে রিকশাও পাবে না। ফারিয়া অপ্রস্তুত ভঙ্গিতে বলতে লাগলো, দেখুন আপনি আমাকে মাঝ রাস্তায় না। ঠিক সেই মুহূর্তেই এমির ফারিয়ার একদম কাছে চলে আসে। ফারিয়ার চোখ দুটো রীতিমতো কোটর থেকে বের হওয়ার অবস্থা, গলা শুকিয়ে গেল তার হঠাৎ আচমকা এমন হওয়ায়। এমিরের মুখ তার মুখের থেকে 2 ইঞ্চি দূর হবে। ফারিয়ার চোখ খিচ্ছে বন্ধ করে সিটের সাথে লেগে যায় এবং তৎক্ষণাৎ কি মনে করে তার 2 হাত দিয়ে তার ঠোঁট দুটো চেপে ধরে। ঠিক তখনই সে খেয়াল করল তার বাম কাঁধের ওপর দিয়ে সিট বেল্ট টেনে কেউ বেঁধে দিচ্ছে। পরপর সে চোখ খুলে দেখে এমির তার সিট বেল্ট বেঁধে দিচ্ছে। এবার সে প্রচণ্ড পরিমাণে অপ্রস্তুত হয়ে যায়। কি করবে সে হাতামাতা পায় না, আবারও আগের ন্যায় কাঁপাকাঁপি শুরু হয়ে যায় তার। এমির ফারিয়াকে একটু খোঁচা দিতে বলে ওঠে, এই মেয়ে, তোমাকে কি আমার ক্যারেক্টারলেস মনে হয়? কি ভাবলে কি তুমি? ফারিয়া চুপ করে সামনের দিকে তাকিয়ে থাকে, কোনো উত্তর দেয় না। 1 মিনিট এমন নীরবতা পালন করার পর আর চোখে এমিরের দিকে তাকাতেই দেখে এমির তার দিকে কেমন ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে, যা দেখে ফারিয়ার তৎক্ষণাৎ মাথা বুড়ো বুদরিয়ে নেয়। এমির ঘোর লাগা কণ্ঠে আওড়ায়, তোমার অধর সন্ধিকায় নিঃসৃত মধুসুধা, যার আস্বাদ আমি বহু পূর্বে ভাগ্যলিপিতে রচনাকৃত এক অনির্বার্য নিয়তির মতো গ্রহণ করে ফেলেছি। এমিরের এমন কঠিন কথা ফারিয়া কিছুতেই ঠিকঠাকভাবে আয়ত্ত করতে পারল না। আপাতত সে এখন প্রচণ্ড হাইপার হয়ে গিয়েছে। কোনো রকমে এমিরকে বলল, প্লিজ কাঁচটা খুলে দেবেন। এমির ফারিয়ার দিকে ঘাড় ঘুরিয়ে তাকাতে দেখে ফারিয়া বাইরের দিকে মুখ করেই তাকে কথাটা বলেছে। এমির ভালোভাবে ফারিয়াকে পর্যবেক্ষণ করে দেখে তার গা হাত পুরো ঘেমে গেছে। দূর থেকে বুঝতে পারল নাকের ডগাও গাল হয়ে গেছে। নিঃশব্দ করে হেসে সে গাড়ির কাঁচ খুলে দিল। সাথে সাথেই সে হালকা সাউন্ডে গান ছাড়ল, জানি কব হোঠো পে দিল নে রখ দি দিল কি বাতে। হঠাৎ এমন গান শুনে ফারিয়ার গা হাত পা কেমন শিউরে উঠল। সে বিরক্তি ভরা কণ্ঠে বলল, প্লিজ গান বন্ধ করবেন। এমির তৎক্ষণাৎ গান বন্ধ করে দিল। তবুও ফারিয়ার মন আনচান করতে লাগলো। সে কিছু একটা আঁচ করতে পেরেছে। এমির একটু আগে যখন তার কাছে এলো তখন তার গায়ের পারফিউমের গন্ধটা এর সাথে কিছু একটা মিল খুঁজে পেল। এই পারফিউমটা সে আগে একবার স্মেল করেছে, কিন্তু কোথায় সে ভেবে পাচ্ছে না। ফারিয়া এমনি একটু চঞ্চল প্রকৃতির মেয়ে, কোনো জিনিস নিজের মধ্যে দমে রাখতে পারে না। হুট করে সে এমিরকে জিজ্ঞেস করল, আপনি কি পারফিউম দিয়েছেন? এমির সরাসরি বলল, উড উড। ওহ। এমির ফারিয়াকে আবারও একটু জ্বালাতে বলে ওঠে,
একটুখানি কাছে কি গেলাম? তুমি তো দেখি আমার পারফিউম থেকে শুরু করে সব কিছুই উদ্ধার করছো। ফারিয়া আর কোনো কথা বলল না। লজ্জায় রাগে চুপচাপ জানলার বাইরের দিকে তাকিয়ে রইল। মনে মনে নিজেকে অনেক বকল যে কেন সে জিজ্ঞেস করতে গেল, কেন সে একটু চুপ থাকতে পারে না। প্রচণ্ড বকাবকি করল নিজের মনকে। তবুও তার মনে কেমন একটা খটকা লেগে যাচ্ছে এই পারফিউমের গন্ধটা নিয়ে। বিরক্তি ভরা দৃষ্টিতে বাইরের প্রকৃতির দিকে সে তাকিয়ে রইল। ঠিক সেই সময় এমিরের কণ্ঠস্বর শোনা যায়। तेरी नजर में नई सी अदा है, नया सा नशा भी घुला है, कई दिनों से बंधा था बादल जो तेरे ही बालों में खुला है। এমিরের গান গাওয়ায় ফারিয়া এবার রাগে ফেটে পড়ল। তার চিৎকার করতে ইচ্ছা হলো, কিন্তু কিছু সময় পর এমিরের কণ্ঠ শুনে তার মনের মধ্যে একটা প্রশান্তি বয়ে গেল। কিন্তু রাগও হলো বটে। মনে মনে শপথ করল আজ বাড়ি আসার সময় মজা দেখাবে সে এমিরকে। তাকে এমন বিব্রতকর পরিস্থিতিতে ফেলা, সে বুঝিয়ে দেবে ফারিয়াও কিছুতে কম নয়। ভার্সিটির ক্লাস শেষে ফারিয়া ভার্সিটির বাইরে একা একটা কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে আছে। মাঝে মধ্যে তার উপরে কিছু কৃষ্ণচূড়া ফুল ঝুলে পড়ছে। ফারিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে আশেপাশে সকলের কর্মকাণ্ড দেখছে এবং মনে মনে এমিরকে কি ব্যবস্থা করার ফোন দিয়ে আসছে। কিছু একটা ভাবতেই ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটল তার। একটা সময় পর ফারিয়া বিরক্ত হলো। একে তো গরমের মধ্যে সেই কখন থেকে দাঁড়িয়ে আছে, তার উপরে একা একা বাড়ি যাওয়ারও অনুমতি নেই। সে এবার বিরক্ত হয়ে ব্যাগটা সামনে এনে তার সেলফোনটা বার করতে যাবে। ঠিক সেই মুহূর্তে, মাফ করে দিন প্লিজ, আর কোনোদিন আর কোনো মেয়ের দিকে তাকাবো না, প্লিজ মাফ করে দিন আমাদেরকে। অপর একজন ছেলে বলে, হ্যাঁ দোহাই লগে আপনার, আমাদের জানের ভিক্ষা চাইছি, প্লিজ মাফ করে দিন আর আমাদের জান বাঁচান। আর কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাবো না, সবাইকে বোনের চোখে দেখব, তবু আপনি মাফ করে দিন আমাদের। ফারিয়া এক ঝটকায় তাদের হাত থেকে নিজের পা সরিয়ে তাদের থেকে 2 হাত দূরে ছুটে এসে দাঁড়ালো। কাঁধের ব্যাগটি 2 হাতের সামনে ঝাপটে ধরে শুকনো ঢোক গিলে তাদের দিকে তাকাতেই দেখে যে ছেলেগুলো হলো তারা, যারা তাকে সেই রাতে বিশ্রীভাবে ছোঁয়ার চেষ্টা করেছিল। হঠাৎ এই সময়ই ছেলেগুলো এসে ফারিয়ার পা জড়িয়ে ধরে এমনভাবে ক্ষমা চাওয়ায় ফারিয়া আতঙ্কিত হলো। তাদের সকলের দিকে নজর বোলাতেই দেখল যে তাদের বেহাল দশা। কারোর গাল ফেটে রক্ত বেরোচ্ছে, তো কারোর মাথা ফেটে হয়তো হাত পাও ভেঙে গিয়েছে। ফারিয়াকে এমন দূরে সরে যেতে দেখে ছেলেগুলির মধ্যে থেকে একটি ছেলে আবারও আর্তনাদ করে বলল, দোহাই লাগে আপনার, আমরা আমাদের কাজে অনুতপ্ত, আর জীবনে কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাবো না, তবু আপনি এমন করবেন না। একবার শুধু মুখ দিয়ে বলেন যে আপনি আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন, আমরা আর কোনোদিন কোনো মেয়ের দিকে বিশ্রীভাবে তাকাবো না। আমাদের শোধরানোর একটা সুযোগ দিন, আমাদের জান বাঁচিয়ে নিন। আরেকজন বলল, আমাদের জান ভিক্ষা চাইছি, প্লিজ ভিক্ষা দিন আমাদেরকে। ফারিয়া কিছু বুঝতে পারছে না কি হচ্ছে। অতিষ্ঠ হয়ে সে বলল, আপনারা চলে যান এখান থেকে, আমার বিরক্ত লাগছে। তৎক্ষণিক একটি ছেলে বলল, না প্লিজ অমন বলবেন না, শুধু একবার মুখ দিয়ে বলেন যে আপনি আমাদেরকে ক্ষমা করেছেন, নয়তো নয়তো তিনি আমাদের মেরে ফেলবেন। আপনি এই মুহূর্তে যে আমাদেরকে শাস্তি দেবেন সেই শাস্তি মাথা পেতে মেনে নেব, তবু আমাদেরকে ক্ষমা করেন। শুধু একটিবার মুখ দিয়ে বলেন যে আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। ফারিয়ার একটি বিষয় খটকা লাগলো। সে প্রশ্ন করল, কে আপনাদের মেরে ফেলবে? অপর একটি ছেলে ঢোক গিলে বলল, প্লিজ আপনি এ বিষয়ে কিছু জিজ্ঞাসা করবেন না, শুধু একবার বলেন যে আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। ফারিয়ার রাগ হলো, সঙ্গে তাদের এমন আর্তনাদ শুনে মায়াও হলো। পরক্ষণে আর কিছু বলল না। মনে মনে ভাবল যে সকল মানুষকে একটি সুযোগ দেওয়া দরকার। ফারিয়া তা কণ্ঠ গম্ভীর রেখে বলল, আমি আপনাদের সুযোগ দিচ্ছি, তবে আর কোনোদিন কোনো মেয়েকে কোনোরকম খারাপ চোখে দেখবেন না, আর আজ থেকে সকলের হেল্প করবেন। আমি আর যদি কোনোদিন দেখি তখন আপনাদের কি হাল হবে আপনারা নিজেরাও জানেন না। যান, এইবারের মতন ক্ষমা করে দিলাম। ছেলেগুলোর বুক থেকে যেন পাথর সরে গেল। তারা একে অপরের দিকে তাকিয়ে ফারিয়ার দিকে তাকায় এবং ফারিয়াকে কৃতজ্ঞতা জানিয়ে তারা চলে যায়।
ফারিয়া প্রচণ্ড বিরক্ত হয়। সঙ্গে তার একটি বিষয় খটকা লাগে যে তারা হঠাৎ এসে ফারিয়ার কাছে ক্ষমা কেন চাচ্ছে। ফারিয়ার বেশি কিছু ভাবল না, শুধুই ভাবল যা হয়েছে ভালোই হয়েছে, ওই ছেলেগুলোর উচিত শিক্ষা দেওয়া দরকার ছিল। পরক্ষণে সে তার ব্যাগ থেকে ফোন বার করে ডায়াল লিস্ট খুলে ইমিরের নাম্বারে কল করতে যাবে, তখনই তার চোখ গেল সামনের রাস্তার দিকে। দেখে ইমির গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। হয়তো সে অনেকক্ষণ ধরেই তাকে পর্যবেক্ষণ করছিল, কিন্তু তাকে আর ফারিয়ার নজরে আসলো। ফারিয়া ফোনটি পুনরায় তার ব্যাগে ঢুকিয়ে দ্রুত পায়ে হেঁটে গিয়ে গাড়িতে বসল। ইমির এক পলক ফারিয়াকে দেখে নেয়। প্রচণ্ড গরমে তার নাকের ডগা এবং গোফে 2-3 ফোঁটা ঘাম জমেছে, যা বর্তমানে এমিরকে তার প্রতি আকৃষ্ট করছে। এমির কোনো মতে নিজেকে সামলে জানার কাঁচ বন্ধ করে গাড়ির এসি চালিয়ে 2 হাতে গাড়ির স্টিয়ারিং শক্ত করে ধরে এক ধ্যানে গাড়ি চালাতে লাগল। ফারিয়া কিছুক্ষণ তার ফোন ঘাটাঘাটি করে বাইরের দিকে তাকাতেই নীরবতা ভেঙে উত্তেজিত কণ্ঠে বলল, মিস্টার চৌধুরী, প্লিজ গাড়ি থামান। এমির তৎক্ষণাৎ দ্রুত গাড়ি রাস্তার সাইডে করে থামালো। বিরক্তি নিয়ে ফারিয়ার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, হোয়াটস ইয়োর প্রবলেম? এভাবে কেউ মাঝ রাস্তায় গাড়ি থামাতে বলে? কি হয়েছে? ফারিয়া এমিরের দিকে তাকিয়ে একটা ভুবন ভুলানো হাসি দিয়ে বলে, ফুচকা খাবো। এমির বাইরের দিকে তাকালো, দেখল একজন ফুচকাওয়ালা সেখানে আছে। পরপর দৃষ্টি সরিয়ে ফারিয়ার দিকে দৃষ্টি রাখল। ফারিয়া তখন তার সেই ভুবন ভোলানো হাসি দিয়ে এমিরের দিকে তাকিয়ে আছে। এমিরের বুকের মধ্যে কেমন ধ্রিম ধ্রিম হতে লাগল। সে বলতে চাইল যে এই গরমে ফারিয়া যেন ফুচকা না খায়, শরীর খারাপ করতে পারে, কিন্তু ফারিয়ার এমন হাস্যোজ্জ্বল মুখ দেখে সে কুপকাত হল। এমির কিছু বলতে না দেখে ফারিয়া গাড়ির দরজা খুলে বার হয়ে যায়। এমির ফারিয়ার দিকে দৃষ্টি রেখে ডান হাত তার বুকের বাম পাশে রেখে বিড়বিড় করে আড়ালে, সেই রাতেই আমি হেরে গিয়েছিলাম যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম। ওই চোখ দুটোর প্রেমে পড়েছিলাম, খুব বিচ্ছিরিভাবে পড়েছিলাম। বিশ্বাস করো, এমন নয়ন হরিং মায়াবী মেয়ের সৌন্দর্যে আমি সবকিছু ভুলতে বসেছিলাম। হয়তো সেই রাতে তুমি আমার জন্যই আমার হয়েই এসেছিলে। সেদিনই তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। আর আজ এই হাসি, কেন এমন ক্ষণে ক্ষণে নিজের ঝলসানো এক এক নতুন রূপ নিয়ে আমার সামনে আসছো, আমাকে মোহিত করছো? কেন আমাকে এত টানছো তুমি? অবশ্য তুমি তো অনেক আগেই আমার হৃদয় জায়গা করে নিয়েছ, শুধু একটু সময়ের দরকার সবকিছু সামলে তোমাকে কাছে পাওয়ার জন্য। তবে এমন কিছু করো না স্নোফল, যাতে আমাকে বাধ্য হয়ে তোমায় আমার অন্ধকার জগতে টেনে আনতে হয়। আমি খুব ভালোবাসি তোমাকে, তোমার ওই নয়ন হরিণী চাহনি আর তোমার ওই কোমল পবিত্র হৃদয়ের জন্য স্নোফল। ইউ আর নট জাস্ট সামওয়ান আই লাভ, ইউ আর দ্য সাইলেন্স ইন মাই খেয়স, দ্য পিস ইন মাই স্টর্ম। এমিরের ভাবনার মাঝে ফারিয়া 2 প্লেট ফুচকা 2 হাতে নিয়ে সিটে বসে এমিরকে একটা প্লেট ধরতে বললে এমির ফুচকার প্লেটটি না ধরে আবারও আগের ন্যায় ফারিয়ার ওপর দিয়ে গিয়ে এবার গাড়ির দরজা বন্ধ করে দেয়। আবারও ফারিয়া চোখ বন্ধ করে দেয়, তবে এবার সকালের ওই করণের জন্য নয়, এমিরের গায়ে লাগা পারফিউমের জন্য। ফারিয়া ছোট করে নিঃশ্বাস টেনে পারফিউমের স্মেলটা শুকে নেয়, যেটা এমির খুব ভালো করেই ঠাহর করতে পেরেছে, কারণ ফারিয়ার নিঃশ্বাস তার ঘাড়ের উপরে পড়ছে। এমির এবার নিজেকে সামলাতে হিমশিম খায়। গাড়ির দরজা আটকে দ্রুত গতিতে নিজের সিটে বসে পড়ে। চোখ বন্ধ করে ঠোঁট কামড়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলে নিজের মনকে সান্ত্বনা দিতে থাকে। এমির তার সামনে থেকে সরে যেতে ফারিয়া তৎক্ষণাৎ চোখ খুলে ফুচকার প্লেটের দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে এমিরের দিকে একটি প্লেট আগিয়ে বলে, এই নিন, এটা আপনার। এমির তৎক্ষণাৎ চোখ খুলে গাড়ি স্টার্ট দিতে দিতে গম্ভীর কণ্ঠে সামনের তাকিয়েই বলে, আমি এই কুখাদ্য খাই না। ফারিয়ার প্রচণ্ড রাগ হল, মনে মনে বলল, যার জন্য এত কিছু সেই যদি এখন খাবে না বলে। ইস না, ফারিয়া হাল ছেড়ে দিলে চলবে না, তোকে খাওয়াতেই হবে। গাড়ি আপন গতিতে চলতে শুরু করেছে। ফারিয়া তার নিজের ফুচকার প্লেটটি সাবার করে এমিরের ফুচকার প্লেটটি হাতে নিয়ে একবার এমিরের দিকে তাকিয়ে পরক্ষণে আবার ফুচকার প্লেটের দিকে তাকিয়ে একটি ফুচকা হাতে নিয়ে এমিরের মুখের সামনে ধরে।
এতক্ষণে এমির ফারিয়াকে আর চোখে পর্যবেক্ষণ করে তার খাওয়া দেখছিল। ফারিয়া একটি ফুচকা তার সামনে ধরতেই এবার এমির ঘাড় ঘুরিয়ে ফারিয়ার দিকে তাকায়। ফারিয়া দাঁত বার করে হাসছে। এমিরের মনে মনে খটকা লাগল যে ফারিয়া তাকে নিজে থেকে তাও গালে তুলে ফুচকা খাওয়াচ্ছে। এমির কপালে 2-3টে ভাঁজ ফেলে তার হাতের দিকে তাকিয়ে হাঁ করে ফুচকাটা গালে নিল। কিছুক্ষণ সময় নিয়ে গালের ফুচকাটা শেষ করল, যা দেখে ফারিয়া মিটিমিটি হাসছে, যেটা এমির লক্ষ্য করেছে। এমিরের গালে ফুচকা শেষ হতে এমিরের কোনো রিয়াকশন না দেখতে পেয়ে ফারিয়া হতভম্ব। সে একবার ফুচকার দিকে তাকায় তো আর একবার এমিরের দিকে তাকায়। এমির আগের ন্যায় গম্ভীর হয়ে ড্রাইভি করে যাচ্ছে। না, ফারিয়া তো তার কোনো পরিবর্তন দেখতে পেল না। সে এক এক করে সকল ফুচকা এমিরের মুখের সামনে ধরতেই এমির পরপর সব ফুচকাগুলি খেতে লাগল। ফারিয়ার প্লেটে এখন একটি ফুচকা পড়ে আছে এবং একটি তার হাতে। ফারিয়া নাক মুখ কুচকিয়ে এমিরের গালের কাছে ধরতেই এমির এবার ইচ্ছা করে ফারিয়ার আঙুলের ওপর ঠোঁট ঠেকিয়ে ফুচকাটা গালে নিল। সঙ্গে সঙ্গে ফারিয়ার শরীরে একটি শিহরণ বয়ে গেল। পরক্ষণে সেটিকে অগ্রাহ্য করে ফারিয়া এমিরের দিকে আবারও ঘাড় বাঁকিয়ে তাকিয়ে রইল। না, এবার আর ফারিয়া নিতে পারছে না। হাতে থাকা প্লেটের শেষ ফুচকাটা সে এবার তার নিজের গালে পড়ল। সঙ্গে সঙ্গে তার কান দিয়ে মুখ দিয়ে আগুন বার হতে লাগল। সে কিছু বলতে নিবে তখনই এমির তার সামনে একটি পানির বোতল ধরল। ফারিয়া ঢকঢক করে সেই পানির বোতল এক নিঃশ্বাসে শেষ করল। কোনো রকমে নিজেকে সামলিয়ে এমিরের দিকে তাকিয়ে বলল, এই আপনার ঝাল লাগেনি? মরে গেলাম, কি ঝাল! এমির আর চোখে ফারিয়ার দিকে তাকিয়ে হাসল, কিন্তু কোনো কথা বলল না। মনে মনে সে বলল, ঝাল খাওয়া আমার স্বভাবের বাইরে, কিন্তু নিজের হবু বউ, তাও আবার ভালোবাসার মানুষের হাত থেকে ঝাল কেন? বিষ খেলে ওটা অমৃত। মনে মনে কথাটা বলেই এমির বাঁকা হাসল। কিছুক্ষণের মধ্যেই ফারিয়াদের বাড়ির রাস্তার সামনে গাড়ি থামে। ফারিয়া এমিরের দিকে তাকাতেই দেখে এমির তার দিকে ঘুরে বসে তাকিয়ে আছে। এমিরকে দেখে ফারিয়া মুখ চোখ কুঁচকে বিকৃত হয়ে গেল। এমির তো বুঝতে পারল না। এমির কিছু জিজ্ঞাসা করতে যাবে তার আগেই ফারিয়া এমিরের কাছে গিয়ে তার শার্টের কলার ধরে বলে, আপনার শার্টের কলারে রক্ত কেন? এমির থতমত খেল। এক তো ফারিয়ার এমন কাছে আসার কারণে, দ্বিতীয়ত তার কলারে রক্তের কারণে। এমির নিজেকে শক্ত রেখে ফারিয়ার হাতের দিকে আর চোখে তাকাতেই ফারিয়া থতমত খেয়ে সঙ্গে সঙ্গে এমিরের শার্টের কলার থেকে হাত ছাড়িয়ে নেয়। এমির সামনের দিকে তাকিয়ে ঠিকভাবে বসে ফারিয়াতি উত্তর দেয়, আমার পিয়ে আসিফের হাত কেটে গিয়েছিল, তাই হয়তো কোনোভাবে রক্ত লেগে গেছে। ফারিয়ার কেমন যেন লজ্জা লাগল। হঠাৎ করে সে আর কোনো কিছু না ভেবে গাড়ি থেকে নেমে বাড়ির উদ্দেশ্যে রওনা হল। এদিকে এমিরের নিঃশ্বাস গরম হতে লাগল। কোনো রকমে বাড়িতে পৌঁছে সে নিজেকে ঠান্ডা করার জন্য সোজা ঘরে এসে একটি লম্বা শাওয়ার নিতে ওয়াশরুমে ঢুকল। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের পর্বটি ভালো লাগলে লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট পেলে নতুন নতুন গল্প দিতে খুব ভালো লাগে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।